স্বপ্ন, ইচ্ছে আর বাস্তবের মাঝখানে কোথাও দাঁড়িয়ে আছে মানুষের মন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছাপূরণ সেই মনেরই গল্প, যেখানে ইচ্ছা আর সত্যির মেলবন্ধনে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। আজ রূপকথার গল্প ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে এসেছি এই অনন্য গল্পের ছোঁয়া, যেখানে মানব মন, প্রেম ও নিয়তির টানাপোড়েন জুড়িয়ে আছে এক সূক্ষ্ম বননে। আমি সাহেব আপনাদের স্বাগত জানাচ্ছি রূপকথার গল্প চ্যানেলে। চলুন শুনে নিই রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ইচ্ছাপূরণ, যা আজও আমাদের ভাবায়, শেখায় আর স্পর্শ করে অন্তরকে। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না। সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়িতে পারিত, কাজেই কিল চড় চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়ে পড়িত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়িতেন, সেদিন তাহার আর রক্ষা থাকিত না। আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পড়ানো হইবে। সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে। সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়ে শুইয়া পড়িল। তাহার বাপ সুবলগি জিজ্ঞাসা করিলেন, কিরে, বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারব না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন। মনে মনে বলিলেন, রোশো, একে আজ জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন, পেট কামড়াচ্ছে? তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন। তোর জন্য আজ লজঞ্জুস কিনে রেখেছিলুম, সেও আজ খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। এই বলিয়া তাহার ঘরের শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিতো পাঁচন তৈয়ার করিয়া আনিতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল। লজঞ্জুস সে যেমন ভালোবাসিত, পাঁচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে, তাহাও বুঝি বন্ধ হইল। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধরপড় করিয়া উঠিয়া বলিল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বলিলেন, না না, সে কাজ নেই, তুই পাঁচন খেয়া এখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলিয়া তাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশুনো কিছুও হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করে নিই। ইচ্ছা ঠাকুরুনি সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন, তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে। শুনিয়া দুইজনে ভারী খুশি হইয়া উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটায় ঘুমাইতেন। কিন্তু আজ তাহার কি হইল, হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গেছেন, পরাদান্ত সবগুলি উঠিয়াছে, মুখের গোঁচদাড়ি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই। রাত্রে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়াছিলেন, সকালবেলায় তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের 2 আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে, জামার গলা বুক পর্যন্ত নাবিয়াছে, আর ধুতির কঁচাটা এতই লুটাইতেছে যে পা ফেলিয়ে চলাই দেয়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম্য করিয়া বেড়াইয়েন, কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না।
যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে জাগিয়া উঠিল তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমনি আটিয়া গেছে যে ছিড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে, শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে, কাঁচা পাকা গোছে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না, মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নাই, পরিষ্কার টাক তক করিতেছে। আহাজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না, অনেকবার তুড়ি দিয়া উচ্চৈস্বরে হাই তুলিল, অনেকবার এপাশ ওপাশ করিল, শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, জলে ঝাঁপিয়া, কাঁচা আম খেয়া, পাখির বাচ্চা পাড়িয়া দেশময় ঘুরিয়া বেড়াইয়েন, যখন ইচ্ছে ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইয়েন, কেহ বারণ করিবার থাকিবে না। কিন্তু আশ্চর্য এই যে সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না। পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল এইতে ঝাঁপিলেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসিবে। চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল খেলাধুলাগুলো একেবারেই ছেড়ে দেয়াটা ভালো হয় না, একবার চেষ্টাই করিয়া দেখা যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠবার জন্য অনেক রকম চেষ্টা করিল। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করিয়া চড়িতে পারিত, আজ বুড়ার শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না। নিচেরকার একটা কচি ডাল ধরিবার মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙিয়া গেল এবং বুড়া সুশীল ধাপ করিয়া মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়ে লোক চলিতেছিল, তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে আর পড়িতে দেখিয়া হাসিতে অস্থির হইয়া গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখিত। 2-4 পয়সা যাহা পাইত তাহাতেই লজেন জুস কিনিয়া খাইত। মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরি ভরিয়া লজেন জুস কিনিবে এবং খাইবে। আজ চাকর 1 টাকায় 1 রাস লজেন জুস কিনিয়া আনিয়া দিল। তাহারই একটা মুইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল, কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন জুস কিছুতেই ভালো লাগিল না। একবার ভাবিল, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেয়া যাক। আবার তখনই মনে হইল, না, কাজ নেই, এত লজেন জুস খাইলেও ভর আবার অসুখ হইবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে, আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল। সুশীল ভাবিয়াছিল, বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবালি ডুডু ডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, চুপচাপ করিয়া বসিয়া আছি, এখনই বুঝি ছোঁড়াগুলো গোলমাল বাঁধাইয়া দেবে। আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন। যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি। ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্ত শিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবলই বই লইয়া পড়া মুখস্থ করি। এমনকি সন্ধ্যার পরে ঠাকুরমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালাইয়া রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈয়ারি করি। কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হইতে চাহেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা, স্কুলে যাবে না? বাবা মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারব না। সুশীল রাগ করিয়া বলিত, পারবে না বই কি? স্কুলে যাবার সময় আমার অমন ঢের পেট কামড়াচ্ছে, আমিও সব জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোট ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুরে করিয়া করিয়া পড়িত। সুবলের ছুটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত। তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া আনিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষিতে দিত,
আগগুলো এমনি বড় বড় বাঁচিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের 1 ঘণ্টা চলিয়া যাইত। সন্ধ্যাবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়াই মিলিয়া দাবা খেলিত। সে সময়টিতে সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাহাকে পড়াইত। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কড়ি ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না, একটু বেশি খাইলে অম্বল হইত। সুশীলের সে কথাটা বেশ মনে আছে। সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল। সুশীল ভাবিল শক্ত ব্যাম হইয়াছে, তাই কেবলই ঔষধ গিলাইতে লাগিল। বুড়া সুশীলেরও বড় গোল বাঁধিল। সে তাহার পূর্বকালের অভ্যেস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। পূর্বে সে পুকুরে স্নান করিয়া আসিয়া আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল। তারপর হইতেই সে 2 দিন অন্তর গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না। পূর্বকারের অভ্যাস মতো ভুলিয়া তক্তপোষ হইতে লাভ দিয়া নামিতে যায় আর হাড়গুলো টনটন ঝনঝন করিয়া উঠে। মুখের মধ্যে আস্ত পান পুরাইয়াই হঠাৎ দেখে দাঁত নাই, পান চিবানো অসাধ্য। ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আঁচড়াইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক। এক একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সী বুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টামি করিয়া পাড়ার বুড়ি আন্দিপিসির জলের কলসে হঠাৎ ঠন করিয়া ঢিলা ছুঁড়িয়া মারিত। বুড়ো মানুষের এই ছেলে মানুষই দুষ্টামি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়া যাইত। সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে। নিজেকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাসপাশা খেলিতেছে সেইখানে গিয়া বসিত এবং বুড়ার মতো কথা বলিত। শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা করগে যা, জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত, দাও তো তামাকটা দাও তো খেয়ে নি। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চির ওপর এক পায়ে দাঁড় করাইয়া দিত। নাপিতকে গিয়া বলিত, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন? নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে। সে উত্তর দিত, আর 10 বছর বাদে আসব এখন। আবার অন্যদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত। সুশীল ভারী রাগ করিয়া বলিত, পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে? এক রত্তির ছেলে হয় বুড়ো মানুষের গায়ে হাত তোলো? অমনি চারিদিক হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কিল, কেহ চর, কেহ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে, আহা যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়া হই এবং স্বাধীন হই, তাহলে বাঁচিয়া যাই। সুশীলও প্রতিদিন জোড়হাত করিয়া বলে, হে দেবতা, বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন ওহাকে আমি সামলাইতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। তখন ইচ্ছা ঠাকুরনী আসিয়া বলিলেন, কেমন, তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুজনেই গোড়ো হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকুরনী, মিটিয়াছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরনী বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। পরের দিন সকালে সুবল পূর্বের মতো বুড়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন। দুজনেরই মনে হইল যে স্বপ্নতে জাগিয়াছি। সুবল গলা ভার করিয়া বলিলেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা, আমার বই হারিয়ে গেছে। আশ্বিন 1302 শব্দ।